লেটস স্টার্ট। তো আচ্ছা শোনো, এতক্ষণ যা পড়ছো ওইটুকু ঠিক আছে, মানে তোমাদের পড়া লাগবে না, আমি শুরু থেকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখন পড়বো হচ্ছে সংখ্যা পদ্ধতি, তাই না? তো এখানে মেইনলি আছে হচ্ছে তোমাদের অধ্যায়ের নাম কি? ক্লাস 9-10 এর প্রথম অধ্যায়, তাই না? প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। মেইনলি সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করবো। তো বাস্তবে যত রকমের সংখ্যা আমরা ব্যবহার করি, তাই না, সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। তো এই বাস্তবের সংখ্যা ছাড়াও আমরা এমন কিছু সংখ্যা পদ্ধতি করবো এখানে যেটা বাস্তবে ব্যবহার হয় না, তার মনে হয় অবাস্তব সংখ্যা, তাই না? আমরা এই জন্য বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যাও একটু দেখবো। কিছু অবাস্তব সংখ্যা আছে যেগুলো আসলে বাস্তবে ব্যবহার হয় না, ওগুলো নিয়ে আলোচনা করবো। এই জন্য আমি কিছু সংখ্যা পদ্ধতি, বাস্তব সংখ্যাটা লিখি, ঠিক আছে? এখন আমরা বাস্তব সংখ্যার মধ্যে সাধারণ একটা ধারণা নিই, সংখ্যা পদ্ধতির সাধারণ একটা ধারণা। শোনো, প্রথম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার ইংলিশ হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? বাস্তব জীবনে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি গণনার কাজে, সেগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। বাস্তব জীবনে আমরা গণনার কাজে যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। গণনার কাজে কোনগুলো ব্যবহার করি? শূন্য ব্যবহার করি? শূন্য ব্যবহার করি। আমরা কিন্তু বলি না যে শূন্যটা আপেল আছে, এটা বলি না। আমরা বলি একটা আপেল আছে বা দুইটা আপেল আছে, এভাবে বলি, তাই না? মানে এক থেকে গণনা শুরু করি আমরা। এই জন্য তাহলে স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হবে, ঠিক আছে? তাহলে 1 2 3 এভাবে 4, বাকি সবগুলো কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এরপর হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? যেটার মান পূর্ণ, তাই না? পূর্ণ সংখ্যা হচ্ছে যেটার মান পূর্ণ, ভাঙা না, পূর্ণ অংশ, নাকি? আমরা বলবো যে আমার কাছে দুইটা আপেল আছে, তাহলে পূর্ণ দুইটা আপেল না? অথবা একটা আপেল আছে, অথবা মনে করো আমার কাছ থেকে কেউ দুইটা আপেল পায়, নাকি? তাহলে আমরা বলবো যে আমার হয় দুইটা আপেল আছে, তাহলে পূর্ণ অংশ। একটা আপেল আছে, পূর্ণ অংশ, তাই না? অথবা বলতে পারি যে আমার থেকে দুইটা আপেল কেউ পাবে, তাহলে মাইনাস হবে না? মাইনাস, কারণ দুইটা আপেল কেউ পাবে, তাহলে এটাও পূর্ণ তো, নাকি? পূর্ণ দুইটা আপেল পাবে। আর -10, তাহলে 10টা আপেল পাবে আমার থেকে কেউ, ঋণ আছে আমার, তাহলে এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, কেউ আমার থেকে মনে করো 1.5টা আপেল পাবে, 1.5, এটা পূর্ণ সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা হবে না, কারণ এখানে একটা পুরো আপেল আছে, বাকি আবার একটা আপেলের অর্ধেক আছে, তো পূর্ণ হচ্ছে না, তাহলে এটা পূর্ণ সংখ্যা হবে না। আমরা এই নাম দেখে বুঝতে পারবো যে এই সংখ্যাগুলো কোনটা হবে। পূর্ণ সংখ্যা সব পূর্ণ সংখ্যা। তাহলে হচ্ছে এগুলো, এই যে যেমন শূন্য হবে, তারপর 1, তাই না, 2 3, এরকম ইনফিনিটি পর্যন্ত হতে পারে, অসীম পর্যন্ত। আবার আমার ইয়ে থাকতে পারে, ঋণ থাকতে পারে, নেগেটিভ সংখ্যা, সেটা হচ্ছে -1, তাই না, -2, -3, এগুলো অনেকগুলো হতে পারে। বুঝতে পারছো? এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে কি? হ্যাঁ, ভগ্নাংশ মানে ভাঙা অংশ, পুরোপুরি না, ভাঙা অংশ। এই ধরো পুরোপুরি আপেল, পুরোপুরি না, অর্ধেক আপেল, আমাদের কোনো কাটা হয়েছে এখানে আপেল, তাহলে ভাঙা অংশ হলো না? বুঝতে পারছো কি? ভগ্নাংশ মানে ভাঙা অংশ। এই যে এটা কত? এটা হাফ না? এটা কিন্তু কয়টা আপেল? এখানে কয়টা আপেল আছে? হাফটা আপেল আছে, হাফ। হাফ না? অর্ধেক আপেল না এটা? হ্যাঁ, হাফ। বাইরে তুমি চাইলে এরকম লিখতে পারো, আমরা 0.5 এটা লিখতে পারি না? এটা চাই কি? অর্ধেক আপেল। আবার মনে করে বলতে পারি যে 2.5, এটাও ভাঙা অংশ না? এই যে একটু ভাঙা আছে, এটা মানে কি? যে পুরোপুরি দুইটা আপেল আর সাথে একটা আপেলের অর্ধেক, মানে এই কাটা হয়েছে, ঠিক আছে? তাহলে এগুলো সঙ্গে কি সংখ্যা? এগুলো ভগ্নাংশ। এটাকে ভগ্নাংশ লেখা যায় না? এটাকেও এই 2.5 কে ভগ্নাংশ লেখা যায়। আমরা শিখবো একটু পর কিভাবে লেখা যায় এটা।
5টা আপেল ছিল, দুইজনকে ভাগ করে দেওয়া সমানভাবে। তাহলে কি প্রত্যেকে 2টা করে আপেল পাইছিল, সাথে একটা আপেল ছিল, ওটা অর্ধেক ভাগ করে দেওয়া হয়েছে। বুঝতে পারছো কি? তাহলে 2.5 এগুলো সব হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যাগুলো এই যে 0.5, যেটা এটাই আসলে হাফ, এভাবে লেখা হয় 1.3, আবার 3/2 এর মধ্যে হয়, ঠিক আছে? আমরা 10.5 এটা হতে পারে, এটা ভগ্নাংশ আছে, তাহলে এটাও ভগ্নাংশ, এইটুকু ভগ্নাংশ, তাই না? বুঝতে পারছো? এই এরপরে হচ্ছে আচ্ছা, ভগ্নাংশের মধ্যে আবার কিন্তু 2 রকম আছে, 2-3 রকমের আছে ভগ্নাংশ। আচ্ছা, এটা একটু মডিফাই করে আমি। ভগ্নাংশের মধ্যে 2 রকম ভগ্নাংশ আছে, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত। মেইনলি 2টা, পরে আবার আসা হবে। শুধু হচ্ছে 3টা, প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। এই অপ্রকৃত যেটা, সেটাকে আবার মিশ্র ভগ্নাংশ বলা হয়। তাহলে মেইনলি ভগ্নাংশ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? তো এই অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? আচ্ছা, এই যে এখানে ভগ্নাংশ আকারে লেখা আছে না, এই যে 1/2, এখানে এই উপরের অংশটুকুকে বলা হয়, এটাকে বলা হয় লব। কি বলা হয়? লব। উপরটাকে বলা হয় লব, আর নিচেরটাকে বলা হয় এটা হচ্ছে কি? লব। লব। আর নিচেরটাকে কি বলা হয়? হর। ঠিক আছে? তো এই প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের, প্রকৃত ভগ্নাংশ মানে প্রকৃত পক্ষে ভাঙ্গাংশ। ভাঙ্গাংশ মানে কি? একের থেকে ছোট না? ভাঙ্গাংশ মানে একের থেকে ছোট হবে, তাহলে প্রকৃত পক্ষে ভাঙ্গা একটা অংশ বলবো। এই জন্য প্রকৃত ভগ্নাংশ হচ্ছে একের থেকে ছোট যেটা, যেমন এই যে হাফ, তাই না? হাফ মানে একে কম না? তার মানে, আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেটা একের থেকে বেশি থাকবে, মানে একটা পুরোপুরি অংশ কিছু থাকবে, আবার কিছু ভাঙ্গাংশ অংশ থাকবে। বুঝতে পারছো? সেগুলোকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। যেমন হচ্ছে 3/2, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। 3/2 মানে কত? এটা জানো 3/2 মানে কত? এটা মান কত? যেমন জানো না 1.5, আমরা দেখবো একটু পরে, ঠিক আছে? এখান থেকে এটা কিভাবে আসে। তো 3/2 মানে 1.5, মানে ডেটটা না? আর সহজ কথা দেখো, 3টা জিনিস ছিল, 3টা আপেল ছিল, 2 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে একজনে কত করে পাবে? 3টা আপেল যদি 2 জন মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে কি প্রত্যেকে একটা একটা করে পাবে, আর বাকি একটা আপেল আবার মাঝখানে কেটে অতিরিক্ত হবে, তাহলে ডেটটা করে পাবে না? এইটাই এই ডেটটা। তাহলে ডেটটা আপেল মানে কি? একের চেয়ে বেশি না? একের চেয়ে বেশি না? প্রকৃত পক্ষে সে ভাঙ্গা না, একটা ভাঙ্গা অংশ আছে, একটা মোটা অংশ আছে, এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তো এটা চিনার উপায় হচ্ছে প্রকৃত ভগ্নাংশের এই যে হরটা, এই যে কি বলে এটা, লবটা ছোট থাকবে। লব কি থাকবে? ছোট থাকবে। আর হরটা বড় থাকবে। সেটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ তার উল্টাটা হবে, লবই বড় হবে, হরই ছোট হবে। বুঝতে পারছো কি? হ্যাঁ, এখন রোমানা যেটা বললাম যে হচ্ছে এই মানে মিশ্র ভগ্নাংশ। 3 ধরনের ভগ্নাংশ, অ্যাকচুয়ালি ভগ্নাংশ 2 ধরনের। এই অপ্রকৃত ভগ্নাংশকেই আবার মিশ্র আকারে লেখা যায়। এই অপ্রকৃত ভগ্নাংশই আবার মিশ্র আকারে লেখা যায়। মিশ্র ভগ্নাংশ। বুঝতে পারছো? যেমন এইটা কোথায় বলছো? এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারবা যে 1/2, এটা মানে একটা পুরোপুরি অংশ এবং একটা ভাঙ্গা অংশ, এভাবে না? এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। বুঝতে পারছো? হ্যাঁ, আর এটাই এটা মানে এটা, কারণ এই যে এইভাবে করতে হয় যে নিচে যেটা আছে এটার সাথে এটা গুণ প্লাস উপরে একটা যোগ করলে এটা চলে আসে। তারপরে যে 2 আর 3, 3 বাই নিচে। বুঝতে পারছো?
তাহলে ভগ্নাংশ গেল, প্রকৃত ভগ্নাংশ গেল, অপ্রকৃত ভগ্নাংশ গেল, মিশ্র ভগ্নাংশ গেল। বুঝতে পারছো? এটা মিশিয়ে দিলাম, এটা না রাখি। আবার লব কি হর কি বুঝতে পারছো তো? ঠিক আছে। পরের ভগ্নাংশ, পরের সংখ্যা কোনটা? পরের সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ। মূলদ বলদ। আচ্ছা ঠিক আছে, বলদ বলে শিখতে পারবে না, মূলদ সংখ্যা এখন শিখাই। মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায়। কি বললাম? মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায়, লব হর আকারে লেখা যায়। বুঝতে পারছো? যদি লব হর আকারে লেখা যায় তাহলে সেটাকে বলা হবে মূলদ সংখ্যা, যদি লব হর আকারে লেখা না যায় তাহলে সেটাকে মূলদ সংখ্যা আমরা বলবো না। ঠিক আছে? এখন কথা হচ্ছে 1.5, এটা কি মূলদ সংখ্যা হবে? না। কেন হবে না? কারণ এখানে তো মানে ভাঙা রেডি করে ভাঙা যাবে, আমি ভাঙিনি এখনো, ভাঙা যাবে তো। 1.5 মানে হচ্ছে 3/2, 3/2 মানে 1.5। এটা আমি দেখালাম না, তিনটা আপেল দুইজনকে ভাগ করে দিলে কয়টা করে পাই? 1.5টা করে পাই। তাহলে এই 1.5 কথাটা এটা কি মূলদ সংখ্যা না? বলছো কি না? এই যে লব আর হর আকারে লিখতে পারছি, তাহলে মূলদ সংখ্যা। তোমাদের বইতে আছে p ডিভাইডেড q আকারে কথা বলছে না, ওইটাই। ওই p মানে লব বোঝাইছে আর q মানে হর বোঝাইছে। তোমাকে যদি ভাইভাতে প্রশ্ন করা হয় যে মূলদ সংখ্যা কাকে বলে, তাহলে তুমি এটা বলতে পারবে না স্যার p ডিভাইডেড q আকারে প্রশ্ন লিখতে পারলে নিচে q শূন্য হতে পারবে না, এভাবে বলবা, ওটা ভালো মানায় না। তাহলে তোমাকে বলতে হবে কি, যে সংখ্যাকে লব এবং হর আকারে লেখা যাবে সেই সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। তাহলে 1.5 এটা মূলদ সংখ্যা হবে, 3/5 এটা মূলদ সংখ্যা অলরেডি লেখা আছে লব হর আকারে। আবার মনে করো একটা এরকম মনে থাকতে পারে 1000 ডিভাইডেড মনে করো 220, এটা একটা মূলদ সংখ্যা, তাই না? যদি এটা কাটাকাটি করলে একটা সংখ্যা চলে আসবে নাকি? আবার এমনিতে মনে করো 5, এটা কি মূলদ সংখ্যা? না। কেন মূলদ সংখ্যা না এটা? কারণ এটা ভাঙা যাবে। ভাঙ্গার কথা কোথায় আসছে? বলতেছি যে ভগ্নাংশ আকারে লেখা যাবে, লব আর হর আকারে লেখা যাবে। লেখা যাবে না এটাকে? যাবে। কারণ 5 = 5/1। জি। তাই না? 5টা আপেল একজনকে দিলে কয়টা করে পাবে? 5টাই পাবে। ঠিক আছে না? তাহলে কোন একটা সংখ্যার নিচে কিছু নাই মানে আমরা চাইলে এখানে নিচে 1 আছে, মনে মনে 1 আছে একটু মনে রাখতে হবে। তাহলে 5 একটা মূলদ সংখ্যা। বুঝতে পারছো? এগুলো মূলদ সংখ্যা, এগুলো লেখা যায় মূলদ সংখ্যা আকারে। ঠিক আছে? মনে হলো 0.001, এটা কি মূলদ সংখ্যা? না। এটাও মূলদ সংখ্যা। কিভাবে? এটা কিন্তু লেখা যায় 1 ডিভাইডেড, এই যে এই পয়েন্ট আছে না এখানে, পয়েন্টের জন্য একটা 1 হয়, আর পয়েন্টের পর যতগুলো সংখ্যা আছে তত সংখ্যা হয়। তিনটা সংখ্যা 1 ডিভাইডেড 1000, ক্যালকুলেটর করে দেখো 1 ডিভাইডেড 1000 এটা হচ্ছে কত? 0.001 আসবে। বুঝতে পারছো কি? তাহলে লব আর হর আকারে লেখা যাচ্ছে না, তাহলে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে এটাও মূলদ সংখ্যা হবে। বুঝতে পারছো? আচ্ছা, √2 দেখছো কখনো? √2 জি। বা √2 এর বর্গমূল, এটা কি মূলদ সংখ্যা হবে? না। তুমি ক্যালকুলেটরে এই √2 = কত লিখে দেখো, এটা দেখো আসবে √2 1.4 মনে হয়, তারপর এরকম 3 এরকম সংখ্যা আসতেই থাকবে। বুঝছো? ভিন্ন ভিন্ন সংখ্যা আসতেই থাকবে। এটা কিন্তু চাইলে লব হর আকারে লিখতে পারবা না। বুঝতে পারছো? তাহলে এই √2 কি লব হর আকারে যদি লেখা না যায় তাহলে এটা মূলদ সংখ্যা হবে না, তাহলে কিন্তু এটা মূলদ সংখ্যা হবে না। তাহলে মূলদ সংখ্যা এগুলো। বুঝতে পারছো? তবে আবার এটা কিন্তু হবে, √9 কিন্তু হবে। √9 হবে, তাই না? কেন হবে বলো তো? কারণ √9 মানে হচ্ছে 3, √9 মানে 3। বুঝতে পারছো? জি। আশা করি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা বুঝতে পারছো।
আচ্ছা, তো এখানে মূলদ সংখ্যা আলোচনা করলাম, এখন অমূলদ সংখ্যা আলোচনা করব। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আছে। মূলদ সংখ্যা আরো কিছু হতে পারে, যেমন মূলদ সংখ্যা এরকম হতে পারে। পূর্ণমূলক সংখ্যা দেখছো তোমরা? আচ্ছা, ওটা পরে শিখাবো, তাহলে এখন এটা মূলদ সংখ্যা। তাহলে আর যেগুলো লেখা যায় না সেগুলো অমূলদ সংখ্যা, তাই না? তাহলে অমূলদ সংখ্যা এখানে লিখলাম না। আচ্ছা, তাহলে লিখে দিই, নাহলে আবার কেমন লাগতেছে। আচ্ছা, অমূলদ সংখ্যা কোনগুলো? তাহলে p ডিভাইডেড q আকারে লেখা যায় না যে সংখ্যা, যেমন হচ্ছে পূর্ণবর্গ 9, পূর্ণবর্গ 9 এমন কোন সংখ্যার বর্গমূল। কি বললাম? পূর্ণবর্গ 9 এমন কোন সংখ্যার বর্গমূল। আমি তোমাকে দেখাবো পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যেমন 1, 4, 9, 16, বুঝতে পারছো? 25, মানে এইগুলো, এই সংখ্যাগুলো কিভাবে আসছে? কোনো একটা সংখ্যাকে স্কয়ার করে আসছে, বর্গ করে আসছে, বুঝতে পারছো? ওই জন্য এগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। যেমন 1 এর উপর স্কয়ার করলে কত হয়? 1 হয়। 2 এর উপর স্কয়ার করলে 4, 3 এর উপর স্কয়ার করলে 9, তাই না? 4 এর উপর স্কয়ার করলে 16, 5 এর উপর স্কয়ার করলে 25। তাহলে এগুলো স্কয়ার করে করে আসে এই সংখ্যা। এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ 9 এমন কোন সংখ্যাকে তুমি যদি বর্গমূল করো তাহলে সেটা অমূলদ সংখ্যা হবে। যেমন এখানে 2 আছে না, হ্যাঁ, তাহলে 2 কে তুমি যদি রুট করো তাহলে সেটা কি হবে? অমূলদ সংখ্যা হবে। 3 হবে তাহলে, হ্যাঁ, তাহলে রুট 3 হবে, তাই না? রুট 4 হবে কি? না, রুট 4 হবে না, রুট 9 হবে না, তাই না? রুট 10 হবে, রুট 7 হবে, হ্যাঁ, রুট 10 হবে। বুঝতে পারছো কি? তাহলে এগুলা কি সংখ্যা হবে? এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এছাড়াও কিছু অমূলদ সংখ্যা আছে, যেমন কিছু সংখ্যা, মনে করো একটা সংখ্যা লিখলাম, যে সংখ্যা ধরো যে 4.2 আবার মনে করো যে 3, 4, এরকম আসতে আসতে ভিন্ন ভিন্ন সংখ্যা। তাহলে কি এটা কি লেখা যাবে লব হর আকারে? লেখা যাবে, কারণ তুমি কি আসতেছে তুমি তো জানোই না শেষ পর্যন্ত। তাহলে এটাকে সরাসরি ভাবে লিখবা কি করে? বুঝতে পারছো? তাহলে এই সংখ্যা কি হবে? এটা অমূলদ সংখ্যা হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন একটা সংখ্যা ধরো এরকম আছে 3.01010101। আচ্ছা, এই সংখ্যা এটাকে বলা হয় পূর্ণমূলক সংখ্যা। দেখো এই সংখ্যা কিন্তু আবার এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা বলো তো? এটা কিন্তু মূলদ সংখ্যা, কারণ এটা শেষ পর্যন্ত শেষ হয়নি, কিন্তু আমি বলে দিতে পারবো যে এটা শেষ পর্যন্ত কি আসবে। একই যাচ্ছে না সবসময়, 0101 বারবার আসছে না? এই 0 আর 1 এই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে না? মানে পুনর্বার এটাই আসছে। এই জন্য এটাকে বলা হয় পূর্ণমূলক সংখ্যা। এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি 3.0 আর 1 এটার উপর পূর্ণমূলক। দেখছো এরকম? দেখোনি? আমি ঠিক আছে, এটা আগের ক্লাসে ছিল না, 9, 10, এখন তোমরা বুঝতে পারবে। তাহলে এই সংখ্যাটা মানে হচ্ছে এই সংখ্যা, এটা মানে বোঝায় 3 পূর্ণ অংশ দশমিক এই 0 আর 1, এই যে দুইটার উপর দুটো ফোঁটা দেওয়া আছে না, পয়েন্ট দেওয়া আছে, এটা আসলে বোঝায় পূর্ণমূলক। কিন্তু এটা পুনরায় পুনরায় আসতেই থাকবে, বুঝতে পারছো? এটা মানে এটা আসলে পুনরায় পুনরায় এই কথা আসতেই থাকবে, বুঝতে পারছো? আসতেই থাকবে, আসতেই থাকবে, বুঝছো? তো এটা কিন্তু আবার লিখা যায়, এটা কিন্তু ভগ্নাংশ আকারে লিখা যায়। এটাকে ভগ্নাংশ আকারে লিখলে অবশ্যই এটা কি তাহলে ভগ্নাংশ আকারে লিখা যায়। এটা কিন্তু চাইলে ভগ্নাংশ আকারে লিখলে আমি তোমাকে এটা তোমাকে কিভাবে ভগ্নাংশ আকারে লিখা যায় আমি তোমাকে একটু পর শেখাবো, ঠিক আছে? কিন্তু এখন আমি এই লিখে দিচ্ছি। এটা হয় হচ্ছে নিজেই বলে দিলাম আমি কিন্তু আর দুটো শূন্য তো বলে নিচ্ছি আমি বলে দিয়েছি, বুঝছো? আচ্ছা, ভুলে গেছি, আমি এটা দেখবো একটু পরে, ঠিক আছে? এটা মনে হয় নবম নাই। আচ্ছা, যাই হোক, এরকম একটা আমি তোমাকে একটু পর দেখাবো এটা, ঠিক আছে? ভুলে গেছি আমি, পুনঃপুনিক যখন শিখাবো তখন তোমাকে শিখাবো, ঠিক আছে? তো এই সংখ্যাগুলা, এই পুনঃপুনিক সংখ্যাকে লব আর হর আকারে লেখা যায়। এই জন্য এটাও কি হবে তাইলে? মূলদ সংখ্যা হবে। লব হর আকারে লেখা গেলে সেই সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা।
তাহলে এটাও মূলদ সংখ্যা হবে। আচ্ছা ঠিক আছে, আর কি সংখ্যা হবে দেখো তো? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা। এই যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এগুলা দশমিক দিয়ে লেখা। এই দশমিক আছে না, এই যে দশমিক, এইটা দিয়ে লেখাকেই বলা হয় দশমিক সংখ্যা। বুঝতে পারছো? দশমিক দিয়ে লিখি না আমরা, আমরা যেমন বললাম যে 3/2, এটা ইকুয়াল টু কি? এটা দশমিক দিয়ে লিখলে কি হবে? 1.5 হবে না? বুঝতে পারছো? তাহলে এটাকে বলা হয় দশমিক সংখ্যা। দশমিক দিয়ে লেখাকে বলা হয় দশমিক সংখ্যা। আর কি আছে? হ্যাঁ, সসীম সংখ্যা, তাই না? এখানে আছে সসীম, অসীম। এই দশমিক সংখ্যা দুই রকম হয় আবার। দশমিক সংখ্যা লিখে না রে বুঝতে পারো না, এই দশমিক সংখ্যা দুই রকম আছে, অসীম আর সসীম। যেমন মনে করো 3.25 হলো আর একটা 6। বুঝতে পারছো? এটা একটা সংখ্যা, আর একটা সংখ্যা ধরো 3.25, 2 5 6 7 8, আবার মনে করো 5, এটা মনে হয় মাস আছে। তাহলে দেখো এটা শেষ পর্যন্ত পড়া যাচ্ছে না, আমরা শেষ পর্যন্ত জানি কি আছে। আর এটা শেষ পর্যন্ত কি আছে আমরা জানি, র্যান্ডমলি আসতে আছে, তাই না? ইচ্ছা মতো এটার উপরে আসতে আছে। তাহলে এইগুলো এটাও দশমিক সংখ্যা, এটাও দশমিক সংখ্যা, নাকি? দশমিক সংখ্যা তো দুইটা সংখ্যাতে দশমিক আছে মানে দুইটাই দশমিক সংখ্যা, তাই না? কিন্তু একটা শেষ পর্যন্ত পড়া যাচ্ছে আর শেষ পর্যন্ত পড়া যাচ্ছে না। যেটা শেষ পর্যন্ত পড়া যাচ্ছে না সেটা অসীম না, অসীম পর্যন্ত যত মান আছে এজন্য এটাকে আমরা বলবো অসীম দশমিক। ঠিক আছে, এটা আমরা বলবো অসীম দশমিক। ঠিক আছে, অসীম দশমিক ভগ্নাংশ। আর এটা সসীম। তোমাদের ক্লাসে কি অসীম সসীম আছে নাকি? ঠিক আছে, সসীম দশমিক ভগ্নাংশ। বুঝতে পারছো? আর কি কি আছে বলো? হ্যাঁ, এবারে আসলে আসছে বাস্তব সংখ্যা, যেটা আসলে অধ্যায়ের নাম। বাস্তব সংখ্যা মানে বাস্তব জীবনে আমরা যত রকমের সংখ্যা ব্যবহার করি সেগুলো সবই হচ্ছে বাস্তব সংখ্যা। এতক্ষণ আমি যতগুলো সংখ্যা লিখলাম না, এই সব সংখ্যা আসলে বাস্তব সংখ্যা। এই সবগুলো সংখ্যাই হ্যাঁ ধনাত্মক আছে, এখানে 2 লিখছি ধনাত্মক না। ও আচ্ছা, ধনাত্মক সংখ্যা আলাদা ভাবে কাকে বলে? জি আচ্ছা ঠিক আছে লিখব। আচ্ছা এগুলো বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা বিষয় দিয়ে আমি এখন কথা বলবো। এটা বলতে তো আছে, এটা বলতেই আছে, এটা বলতেই আছে। আর না হলে ক্লাসে আছে, ক্লাসে আছে না? জি স্যার। হ্যাঁ, এবার একটা শুরু আছে। এই ক্লাস শুরু দিয়ে দেব, তোমরা চাইলে শোনো 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 শোনো। তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যাকে মানে বইয়ের ভাষায় বলা হচ্ছে বাস্তব সংখ্যা ইকুয়াল টু মূলদ সংখ্যা প্লাস অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা ইকুয়াল টু কি? মূলদ এবং অমূলদ যত রকমের সংখ্যা আছে সব সংখ্যা মিলে হচ্ছে বাস্তব সংখ্যা। বুঝতে পারছো? তাহলে বাস্তব সংখ্যার মধ্যে কি কি হবে? এই যে 1.5 এটা হবে। আমরা মনে করো 1.5 2 3 এরকম যদি আসতে থাকে কিন্তু তাহলে হবে, তাই না? এই যে √2 হবে, আবার √9 হবে। ঠিক আছে, আর এই কিন্তু 5 7 এর হবে, তাই কি? তাহলে সব রকম সংখ্যাকে আমরা কি বলবো? বাস্তব সংখ্যা। অ্যাকচুয়ালি তুমি যত রকমের সংখ্যা লিখতে পারো বা জানো সবই কি বাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা আছে সেটা তোমাকে আমি একটু মানে হয়তো শেষের দিকে দেখাবো। ঠিক আছে, আচ্ছা এখনই দেখাই। অবাস্তব কিছু সংখ্যা আছে, যেমন মনে করো এর হয় 3 + 2i। এই i মানে ইমাজিনারি অংশ। বুঝতে পারছো? মানে বাস্তব জিনিসের সাথে কিছু কাল্পনিক জিনিস আছে। তাহলে এটা বাস্তবে থাকলো, কাল্পনিক জগতে কিছু থাকলে সেটাকে বলা হবে আমরা অবাস্তব সংখ্যা। ঠিক আছে, মেইন এটাকে বলা হয় জটিল সংখ্যা। এটা হচ্ছে বাস্তব আর এটা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক। এই দুটো মিলে এটাকে কমপ্লেক্স নাম্বার বা জটিল নাম্বার। এটা আমরা এই করব। হ্যাঁ, i মানে হচ্ছে ইমাজিনারি,
কাল্পনিক কাল্পনিক কথাটা ইংলিশ হচ্ছে ইমাজিনারি, ঠিক আছে? ইমাজিনারি নাম্বার বুঝতে পারছো তাহলে মূলদ সংখ্যা? এরপর কি সংখ্যা বলো? ধনাত্মক সংখ্যা। তোমরা অলরেডি জানো ধনাত্মক সংখ্যা জানো না? ধনাত্মক সংখ্যা কোনগুলা? যেগুলো সবাই ধনাত্মক, যেগুলোর আগে পজিটিভ সাইন আছে, অথবা বলতে পারো যেগুলা শূন্য থেকে বড় সকল সংখ্যাকে বলা হয় ধনাত্মক সংখ্যা। শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় কি হতে পারে? ধরো 0.0001, এটা শূন্য থেকে বড় না? তাহলে অবশ্যই এটাও কি হবে? ধনাত্মক সংখ্যা। আবার এটা তোমাদের 5 4 জানালে ধনাত্মক সংখ্যা হবে, তাই না? 3.2 এটা কি ধনাত্মক সংখ্যা? অবশ্যই ধনাত্মক সংখ্যা। এটা কি পজিটিভ চিহ্ন আছে না? এর মানে তো 1.5, এটা ধনাত্মক সংখ্যা। এরপর হচ্ছে কি? অবশ্যই ঋণাত্মক সংখ্যা নাকি? তাহলে ঋণাত্মক সংখ্যা কোনগুলো হবে? যেগুলো ঋণাত্মক, নেগেটিভ চিহ্ন থাকবে আগে, যেমন এটাই 0 থেকে ছোট, যেমন এটাই মাইনাস এত, তাই না? তাহলে এটা হতে পারে মাইনাস এদিকে দেখো, এটা হতে পারে, বুঝতে পারছো? সবগুলো মাইনাস চিহ্ন থাকবে, মাইনাস সংখ্যাই হচ্ছে ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা। এরপরে কি আছে? আর অঋণাত্মক সংখ্যা। বুঝতে পারছো? অঋণাত্মক সংখ্যা কি? অঋণাত্মক মানে ঋণাত্মক না যেগুলো, ঋণাত্মক না কোনগুলো? শূন্য ঋণাত্মক আছে কি? নাই। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। মানে অঋণাত্মক মানে নেগেটিভ না হলে হবে। তাহলে এটা হবে 1 হবে, তাই না? 2 হবে, 3 হবে, এরকম আছে। 2.5 হবে। হ্যাঁ অবশ্যই বড় হবে না। সবাই লিখে রাখি তাইলে এক থেকে সবই তো লিখতে হবে, সেটা তাহলে ধনাত্মক সংখ্যা হচ্ছে কোনটা যাবে? 0 চাইতে বড় দিল, তাই না? তার মানে 1 2 3 4 5 এগুলো, তাই না? আর ঋণাত্মক সংখ্যা হচ্ছে -3, -1 -2 -3 -4, বুঝতে পারছো কি? আর অঋণাত্মক সংখ্যা শুধু ঋণাত্মকটা থাকা যাবে না, বাকি সব শূন্য সহ হবে, বুঝতে পারছো? শূন্য কিন্তু এখানে আছে, শূন্য কিন্তু ধনাত্মক সংখ্যা না, শূন্য কিন্তু ঋণাত্মক সংখ্যা। শূন্য কি সংখ্যা? অঋণাত্মক, ঠিক আছে? ভাইবাদের এরকম প্রশ্ন আছে যে শূন্য কি সংখ্যা, তাহলে বলতো অঋণাত্মক সংখ্যা। আচ্ছা তাহলে এখানে সব বোঝানো শেষ নাকি? বাকি আছে কোনটা?